দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। মিরসরাইয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে ধরা পড়েনি কেউই। নিহত তাহমিদ রাজনীতির সাথে জড়িত ছিল না দাবি পরিবারের। সিনিয়র জুনিয়র বসাকে কেন্দ্র করে দোকানের মধ্যে পরবর্তীতে একটা সংঘর্ষ হচ্ছে, এখান থেকে একটা কোপ খাইছে, তারপর এই পাশে খাইছে, তারপর পিঠে খাইছে। ফুটওভার ব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় ও নাকি ওই সংঘর্ষের মাঝখানে পড়ে যায়। চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ। রান্নাঘরকে সিটি কর্পোরেশনের ডাস্টবিনের সাথে তুলনা। সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গায় এটা একেবারে তাদের ন্যায় অন্যায় এবং অবহেলার ছাড়া আর কিছুই না। আন্তর্জাতিক পর্বত দিবস আজ। পাহাড় কাটা, বসতি স্থাপনে উজাড় হচ্ছে বন। পরিবেশ রক্ষা এবং পাহাড়ের টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব আরোপ। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, নিহত তাহমিদ কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। এমন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের কঠিন শাস্তি চান নিহতের পরিবার। চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জে এভাবেই সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। এতে ছুরিকাঘাতে প্রাণ হারান তাহমিদ খান নামে এক মাদ্রাসা ছাত্র। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিনিয়র জুনিয়র বসাকে কেন্দ্র করে দোকানের মধ্যে পরবর্তীতে একটা সংঘর্ষ হচ্ছে, এখান থেকে একটা কোপ খাইছে, তারপর এই পাশে খাইছে, তারপর পিঠে খাইছে। ফুটওভার ব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় ও নাকি ওই সংঘর্ষের মাঝখানে পড়ে যায়। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বারৈয়ারহাট পৌর বাজারে তুচ্ছ ঘটনাকে নিয়ে বাকবিতণ্ডা জড়ায় হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের ও বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন। পরে উভয় পক্ষ দলবল নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত 10 জন আহত ও তাহমিদ নামে একজনের মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিল, তখন ও ফেনীতে গুলি খাইছে। গুলি খাওয়ার পরও এই ছেলেটা তখনই মরে নাই, কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পরেও এই সন্ত্রাসীদের হামলায় এই ছেলেটা আজকে মৃত্যু। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। তাদের দাবি, তাহমিদ কোনো রাজনীতির সাথে জড়িত নন। আমি দূরে দূরে গেছি, এখানে হাসপাতালে, জেনারেল হাসপাতালে, ওখান থেকে চিন্তিত করি মোস্তাননগর হাসপাতাল নিয়ে আসছে। মোস্তাননগর থেকে এটা একটু বেশি ক্ষতির দিকে দেখা যায়, ডেঞ্জারাস, তাহলে অ্যাম্বুলেন্স করে আমরা এখানে নিয়ে আসছি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আটক হয়নি সংঘর্ষে জড়ানো কেউই। একটা দোকানে তারা বসছিল কোনো একটা সালিশ করতে, তো জুনিয়র একজনের পা ওটাই বসেছিল, তারা বসে পা না পা ওটা বসার জন্য এটা নিয়ে কথা কাটে এক পর্যায়ে তিনজনের মধ্যে একটা ইয়ে গেছে। নিহত তাহমিদ মিরসরাইয়ের কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্র। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন। সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার জিওসি, 24 পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার সহ ইবিআরসির কমান্ড্যান্ট। সম্মেলনের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণ, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সেনা সদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, পদাতিক ব্রিগেড কমান্ডার, ইউনিট অধিনায়ক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সৈনিকেরা কথায় না কাজে বিশ্বাসী, এমনটাই বলেছেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইরশাদুল্লাহ। ধানের শীষের মার্কায় ভোট চেয়ে চট্টগ্রামের নিজ সংসদীয় আসনের কালুরঘাট, বোয়ালখালী উপজেলা চত্বর সহ প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও প্রচারণার সময় এসব কথা বলেন তিনি আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রকৃত স্বপ্ন দ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সত্যটাকে দৃঢ়ভাবে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নে সকলের কাছে ধানের শীষ প্রতীকের ভোট চান তিনি।
বাইরে চাকচিক্য আর ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, দামি সোফায় খাবার বিতরণ, সবকিছু দেখে কি আপনি খাবারের মান নিশ্চিত করেছেন? প্রবেশ করছেন নামি দামি রেস্তোরাঁয়, তাহলে ভুল করছেন। দুপুরে চট্টগ্রামের কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তার অভিযান পাল্টে দেবে আপনার ধারণা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে করা হয়েছে জরিমানা। রেস্তোরাঁয় প্রবেশ মুখেই সাজানো মুখরোচক বাহারি সব খাবার, স্বয়ংক্রিয় মনিটরে ভাসছে একের পর এক বিরিয়ানির নাম। সাধারণত নামি দামি রেস্তোরাঁয় এমন ভিন্নতা থাকে খাবারের বিজ্ঞাপনে, তেমনি এই কুটুমবাড়ি রেস্তোরাঁতেও শহরের অলিগলিতে রয়েছে তাদের অনেক শাখা। একটু ভালো পরিবেশ ও খাবারের মান নিশ্চিতে ভোক্তারা বেছে নেন এমন রেস্তোরাঁগুলোকেই। তবে এই দৃশ্য কি ভোক্তারা কখনোই কামনা করেছেন? ফ্লোরে অস্বাস্থ্যকর পরিবেশে কাটা হচ্ছে মুরগির মাংস। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এ দৃশ্য। অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকারের কর্মকর্তা এই রেস্তোরাঁর রান্নাঘরকে তুলনা করেন সিটি কর্পোরেশনের ডাস্টবিনের সাথে। জরিমানা করা হয় 1 লাখ টাকা। দুর্গন্ধ বেরোচ্ছে, এমন দুর্গন্ধ আমি তাদেরকে জিজ্ঞেস করেছি দুর্গন্ধ পাচ্ছেন কিনা, তারা স্বীকার করেছে দুর্গন্ধ পাচ্ছে। অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গায়। এটা একেবারে তাদের ন্যায় অন্যায় এবং অবহেলার ছাড়া আর কিছুই না। শুধু এই শাখায় নয়, কুটুমবাড়ি রেস্তোরাঁর একাধিক শাখায় অভিযান পরিচালনা করে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোথাও পচাবাসি খাবার, আবার কোথাও মিলেছে খাদ্যে ভেজাল মিশ্রণের প্রমাণ। শেষবারের মতো সতর্ক করা হয় প্রতিষ্ঠানটিকে। এর আগেও তাদেরকে যেখানে আমরা বলেছি তারা পুরোপুরি প্রতিপালন করেনি, পরবর্তীতে আবার জরিমানা হয়েছে। এখানেও আমরা তদারকি করব, যদি একই অপরাধ তারা কন্টিনিউ করে আমরা আইনগত ব্যবস্থায় যতটা কঠোর হওয়া যায় আমরা কঠোর হব। এগুলো মানুষ এখানে কাজ করা অবস্থায় অনেক সময় অসচেতনার কারণে এরকমটা হয়। আমরা আরও সতর্ক হব ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয়। ভোক্তারাও এমন দৃশ্য দেখে হতবাক। খাবারের মান নিশ্চিতে সরকারের নিয়মিত তদারকি প্রয়োজন বলছেন তারা। নর্মাল দোকানে খাবেন সেখানকার প্রাইস আর এখানকার প্রাইসের কিন্তু অনেক তারতম্য থাকে। তো এই তারতম্যটা হওয়ার কারণ কি? আমাদের পরিবেশটা, প্রথমত পরিবেশ, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের খাবারের কোয়ালিটিটা, ওইগুলোর উপরেই তো এই তারতম্যটা, তাই না? এখন সেই তারতম্যটা যদি মেনটেন না হয় তাহলে তো আমার ওই টাকাটা দেওয়া কি বিনর্থ একদম। আমরা চাই নিরাপদ খাদ্য, এটা আমাদের হক, এটা আমাদের অধিকার। তা আমরা যদি এটা না পাই তাহলে তো ওদের থাকা কোনো রাইটই নেই আমি মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে শীতের কেনাকাটা। ছোট বড় বিপণী বিতান থেকে শুরু করে শীতের কাপড়ের বেচাকেনা জমে উঠেছে ফুটপাতেও। এ পর্যায়ে আমরা যাব বন্দরনগরীতে। সরাসরি যোগ দেবেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, শীত বস্ত্রের বেচাকেনা কেমন জমে উঠেছে বন্দরনগরীতে, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? চট্টগ্রাম কিন্তু এখনো পর্যন্ত সেভাবে শীত জেকে বসেনি, তারপরেও কিন্তু শীতের কাপড় কিনতে চট্টগ্রামের নগরবাসী যারা রয়েছেন তারা বেশ তৎপর হয়ে উঠেছেন। আমরা এই মুহূর্তে নগরীর আগ্রাবাদ মোড়ে রয়েছে। এখানে বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় কিন্তু শীতের যে কাপড় বেচা কেনা সেটি কিন্তু আসলে একেবারেই জমে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি আগ্রাবাদ এলাকায়। এখানে ফুটপাতে আপনি দেখছেন ভ্যান গাড়িতে করে বিক্রি করছেন শীতের কাপড়, এবং এখানে কম দামে এইসব পণ্য পায় বলে কিন্তু এখানকার যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তারা একটু এই ভ্যানগুলো থেকেই আসলে কিনতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে কম টাকায় ভালো মানের পণ্য পায় বলে কিন্তু আসলে তারা খুব আনন্দ সহকারে এইসব জায়গা থেকে আসলে পণ্য কেনেন, এবং যারা কেনেন তারাও যেমন বলছেন যে এখান থেকে কিনে তারা লাভবান হয়। যারা বিক্রি করেন তারা বলছেন যে কম দামে ভালো পণ্য পায় বলেই সাধারণ মানুষের বেশ ভিড় এসব ভ্যান গাড়িকে ঘিরে থাকে। তবে বিপণী বিতানগুলোর চিত্র কিন্তু আসলে ভিন্ন। সেখানে কিন্তু একেবারেই বেশ দাম দিয়ে কিন্তু আসলে পণ্য বিক্রি করছেন। ফলে যারা নিম্ন আয় কিংবা মধ্যবিত্ত যারা রয়েছেন বা রুচিবান যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় এইসব ভ্যান গাড়ি থেকে তারা তাদের যে শীতের পোশাক সেটি আসলে কেনার চেষ্টা করেন। বিশেষ করে এখানে বৈচিত্র্যপূর্ণ আসলে পোশাক তারা পান। বিশেষ করে এই যে ভ্যান গাড়িগুলোতে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আসলে দেশের বাইরে থেকে আমদানি হয়ে বাংলাদেশে আসে, পরবর্তী এগুলো বিভিন্নভাবে পর্যায়ক্রমে এগুলো ভ্যান গাড়িতে এসে বিক্রি হয়। ফলে সাধারণ মানুষ যেমন এখান থেকে কেনা লাভবান হয়, যারা এখানে বিক্রি করছেন তারাও বলছেন যে কম দামে ভালো পণ্য পায় বলেই সাধারণ মানুষের সবচেয়ে ভিড় থাকে এসব ভ্যান গাড়িকে ঘিরে। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ।
চট্টগ্রামে বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজ ভান্ডারী সহ সুফিবাদী স্কলাররা। এ সময় বক্তারা বলেন, সুফিবাদী দর্শন মানে হলো উগ্রতা নয়, দরবেশ অলি বুজুর্গগণ বরং মানবিক দৃষ্টিকোণ থেকে ইসলামের প্রতিনিধিত্ব করে আসছেন যুগে যুগে এবং এখনো করে যাচ্ছেন। অনুষ্ঠানে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হচ্ছে বলে জানালেন ডাচ রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। চট্টগ্রামের সীতাকুণ্ড শীতলপুরে বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনকালে তিনি আরও বলেন, ডিপো পরিচালনায় উন্নত অটোমেশন, রিয়েল টাইম মনিটরিং সিস্টেম এবং কঠোর নিরাপত্তা প্রোটোকলের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বাণিজ্য ও লজিস্টিক খাতে কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান সহ অনেকেই। আজ 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস। পাহাড় পরিবেশ রক্ষা এবং টেকসই পাহাড় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়। কিন্তু রাঙামাটির পাহাড়গুলো আজ নানা কারণে বিপন্ন। পাহাড় কাটা, বন উজাড় এবং অপরিকল্পিত বসতির কারণে ঝুঁকি বাড়ছে মানুষের জীবন, প্রকৃতি আর পরিবেশের। পর্বত রক্ষায় প্রয়োজন টেকসই নীতিমালার। রাঙামাটির সবুজ পাহাড়, কৃত্রিম কাপ্তাই লেক আর ঝর্ণাময় নৈসর্গিক সৌন্দর্য বহু বছর ধরে প্রকৃতিপ্রেমীদের কাছে ঢেকে চলেছে। কিন্তু জনসংখ্যার চাপ, বেপরোয়া পাহাড় কাটা আর নির্বিচারে বন নিধনে এই পাহাড় এখন হুমকির মুখে। বনজ সম্পদ আহরণ, পাথর উত্তোলন আর পরিকল্পনাহীন বসতি শুধু পাহাড়কেই বিপন্ন করেনি, বর্ষার সময়ে ভূমিধসের ঝুঁকিও বহুগুণে বাড়িয়েছে। সীতারাম পাহাড়, কাপ্তাই জাতীয় উদ্যান সহ রাঙামাটির অসংখ্য পাহাড় আজ পরিবেশগত বিপর্যয়ের মুখে। এতে যেমন কমেছে জীববৈচিত্র্য, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, পর্যটন আর স্থানীয় অর্থনীতি। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের চেয়ে কিন্তু আমাদের পাহাড়কে রক্ষা করার স্বার্থটা বেশি বর্তমানে জরুরি। তাহলে পাহাড় বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে কিন্তু আমরা সবাই বাঁচবো, আর না হয় কিন্তু আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো নিয়ে এখনও পূর্ণাঙ্গ ও হালনাগাদ কোনো সমীক্ষা নেই। এমনকি পরিবেশ রক্ষায় নীতিমালা থাকলেও এর বাস্তব প্রয়োগ খুবই সীমিত। স্থাপত্য নির্মাণের কৌশল আছে, সে স্থাপত্য নির্মাণ কৌশলগুলো অবলম্বন করতে হবে, আইনের সঠিক প্রয়োগ করতে হবে। অবশ্যই যারা পাহাড় নিধন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সেটা কোনো অবস্থাতেই যেন কোনোভাবেই ছাড় না পায়। বিশেষজ্ঞদের মতে জনসংখ্যার চাপ সামাল দিতে গিয়ে পাহাড়ের স্বাভাবিক ভূপ্রকৃতি বদলে যাচ্ছে। পরিকল্পনা ছাড়া আবাসন নির্মাণ, পাথর উত্তোলন ও বনজ সম্পদ আহরণ পাহাড়ের প্রতিবেশ একেবারেই নষ্ট করে দিচ্ছে। কৃষিটা একটা বড় ভূমিকা রাখে পাহাড়কে অপরিকল্পিতভাবে ব্যবহারের জায়গায়। তো যেহেতু মানুষ বাড়ছে, বলছিলাম, মানুষ বেড়ে যাওয়ার কারণে শুধু কৃষি কেন, বন, জীববৈচিত্র্য সব জায়গায় এক ধরনের বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি। আন্তর্জাতিক পর্বত দিবসে পাহাড়বাসীদের প্রত্যাশা প্রাকৃতিক পাহাড় অক্ষুণ্ণ রেখে উন্নয়নের পথ খুঁজে বের করা। পাহাড় আমাদের জন্য কি প্রয়োজন এবং পাহাড় না থাকলে আমাদের কি ক্ষতি হবে, এবং পাহাড় যদি আমরা ধ্বংস করি, ইচ্ছাকৃতভাবে কাটি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আইনে কি বলা আছে সেই বিষয়গুলো আমরা অবগত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। টেকসই নীতিমালা, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা, এই তিনটি পারে রাঙামাটি সহ দেশের পাহাড়গুলোকে রক্ষা করতে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।